বিএনপির সবচেয়ে বড় বিপদ কি এখন বিরোধী দল, নাকি বিএনপির নিজের ঘরের কিছু মানুষ? কথাটা হয়তো একটু কঠিন, কিন্তু বর্তমান রাজনৈতিক পরিস্থিতি দেখে আমার মনে হয় এই প্রশ্নটা এখন করা দরকার। কারণ বিএনপির আজকের জায়গাটা কিন্তু একদিনে তৈরি হয়নি। এর পেছনে রয়েছে প্রায় 2 দশকের একটি দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম। একটু পেছনে যাই, 2007 সালের 11 জানুয়ারি বা 1/11। বাংলাদেশ রাজনীতিতে তখন একটা বড় পরিবর্তন আসে। বিএনপির তৎকালীন চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গ্রেপ্তার হন, তারেক রহমানও গ্রেপ্তার হন। দলের অসংখ্য নেতাকর্মী তখন বিভিন্ন ধরনের মামলা, গ্রেপ্তার ও রাজনৈতিক চাপের মুখে পড়েন। তারপর 2018 সালের নির্বাচন, বিএনপি ক্ষমতার বাইরে চলে যায়। এরপর 2014, 2015 সালের আন্দোলন, 2018 সালের নির্বাচন এবং সর্বশেষ 2024 সালের নির্বাচন। কিন্তু আমার প্রশ্নটা অন্য জায়গায়। এই লড়াইয়ে যারা ছিল, আজ তাদের অবস্থান কোথায়? একজন কর্মী বছরের পর বছর মামলা খেল, জেলে গেল, পুলিশের হয়রানি সহ্য করল, কেউ বা গুম হলো, ব্যবসায় ক্ষতি হলো, অনেকে পরিবারকে সময় দিতে পারল না, তারপরও দল কিন্তু ছাড়ল না। অথচ ক্ষমতার সময় এসে যদি দেখা যায় যে মানুষটা এতদিন কোথাও ছিল না, সে এখন দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ। তাহলে তো সেই পুরনো কর্মী প্রশ্ন করতেই পারে, আমার ত্যাগের মূল্যটা কোথায়? এখানে আমি একটা বিষয় পরিষ্কার করে বলতে চাই, আমি প্রত্যেক নতুন বিএনপি কর্মীকে হাইব্রিড বলছি না। রাজনীতিতে নতুন মানুষ আসবে, নতুন নেতৃত্ব তৈরি হবে, এটাই স্বাভাবিক। সমস্যা নতুন মানুষ নয়, সমস্যা হলো সুবিধাবাদী মানুষ। আরেকটা জিনিস আমার কাছে আরো বেশি ভয়, সেটা হলো তেলবাজি। নেতা যা বলেন স্যার ঠিক বলেছেন, নেতা যা করেন স্যার অসাধারণ, নেতা তো ভুল করলেও স্যার ভুল করতে পারে না। এটা একজন নেতার জন্য খুবই বিপজ্জনক। কারণ একজন নেতার চারপাশে এমন মানুষ দরকার যারা প্রয়োজনে সত্য বলবে, স্যার এখানে আপনি ভুল করেছেন। এখানে খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের একটা দিক আমার খুব গুরুত্বপূর্ণ মনে হয়। তিনি শুধু ক্ষমতার সময় বিএনপিকে নেতৃত্ব দেন, তিনি বিরোধী দলে থেকেছেন, আন্দোলন করেছেন, কারাবরণ করেছেন। আর এই দীর্ঘ পথ চলায় তার আপোষহীন মনোভাব ও বিএনপির মাঠের নেতাকর্মীরাই ছিলেন তার রাজনৈতিক শক্তির অন্যতম ভিত্তি। একজন নেতা একা কোনো রাজনৈতিক দল তৈরি করতে পারে না, দল তৈরি করে তার কর্মীরা। আর 2024 সালের পর বাংলাদেশের রাজনীতির বাস্তবতা অনেকটাই বদলে গেছে। এখন স্বাভাবিকভাবেই অনেক নতুন নতুন মানুষ বিএনপির সঙ্গে যুক্ত হতে চাই বা অলরেডি হয়েছে, কিন্তু এখানেই নেতৃত্বের আসল পরীক্ষা। সম্প্রতি তারেক রহমান দলীয় নেতাকর্মীদের হাইব্রিড নেতাদের ব্যাপারে সতর্ক করেছেন এবং দলীয় ঐক্য রক্ষার কথা বলেছেন। আমি মনে করি এটা শুধু একটা বক্তব্য হিসেবে দেখলে হবে না, এটা একটা সতর্ক সংকেত। যে কর্মী 17 বছর দলের জন্য লড়াই করেছে, তার মূল্যায়ন হবে কি? যে কর্মী জেল কেটেছে, তার মূল্যায়ন হবে তো? যে কর্মী আন্দোলনের সময় সামনের সারিতে ছিল, তার মূল্যায়ন কি হবে? যে কর্মী কোনোদিন নেতার কাছে গিয়ে তেল দিতে পারেনি কিন্তু মাঠে ছিল, তার জায়গাটা আসলে কোথায়? আর আমি একটা কথা পরিষ্কার করে বলতে চাই, আমি বিএনপির সমালোচনা করছি বলে এটাকে বিএনপি বিরোধী বক্তব্য হিসেবে দেখার দরকার নেই। একটা দলকে ভালোবাসার অর্থ তার সবকিছুকে অন্ধভাবে সমর্থন করা নয়, ভুল দেখলে বলা দরকার। বিএনপির সামনে এখন একটা বড় সুযোগ আছে। তারা শুধু সরকার পরিবর্তন করতে পারে, আবার চাইলে রাজনীতির সংস্কৃতিও পরিবর্তন। দুঃসময়ের কর্মীকে ভুলে গিয়ে সুসময়ের সঙ্গী দিয়ে কোনো রাজনৈতিক দলের ভবিষ্যৎ তৈরি করা যায়, কারণ ক্ষমতা চিরস্থায়ী নয়। আজ যারা আপনার চারপাশে, কাল তারা নাও থাকে, কিন্তু যে মানুষটা আপনার দুঃসময়ের পাশে ছিল, সেই আপনার আসল মানুষ। ত্যাগের মূল্য বেশি হবে নাকি তেলবাজির? কর্মীর মূল্য বেশি হবে নাকি হাইব্রিড নেতাদের? উত্তর দেবে জনগণ।